আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে একটি ড্রামা এক্সপ্লেন করব। ড্রামাটির নাম দ্য অ্যাটিপিক্যাল ফ্যামিলি। ড্রামাটিতে দেখানো হয়েছে একটি পরিবারের সবারই সুপার পাওয়ার রয়েছে, কিন্তু তারা সবাই এই আধুনিক জীবনযাত্রার কারণে সুপার পাওয়ারটি হারিয়ে ফেলে। এরপর সেই বাসায় আগমন ঘটে একটি নতুন মেয়ের, আর তার আগমনের কারণেই পরিবারের অনেক কিছু চেঞ্জ হতে থাকে। তো এই ঘটনাটি নাটকটিতে দেখানো হয়েছে। আর কথা না বাড়িয়ে আমরা নাটকটি শুরু করছি। এই নাটকটি দেখার আগে যদি এখনও আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমরা যখনই এই ড্রামা বা অন্যান্য ড্রামা মুভি আপলোড দেব, আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ড্রামাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর আপনাদের কমেন্টস চাই, এবং কবে আপনারা রেগুলার নাটকটি দেখতে চান তাও। ড্রামার শুরুতে বক ফ্যামিলিকে দেখানো হয় একটি পাহাড়ের উপরে। সেখানে বক দুনহির মা তাকে বলছে, তুমি চেষ্টা করো ওড়ার। বক দুনহি তখন পাহাড়ের উপর থেকে নিচে লাফিয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু সে অনেক মোটা হবার কারণে লাফ দিতেই পারে না। দুনহির বাবা তখন তার ভাইকে ডাকে, বক গুইজিকে। বক গুইজি তখন ড্রিঙ্কস করছিল, সে অতিরিক্ত ড্রিঙ্কস করে। এরপর ডাকছিল ইনায়াকে। তার দাদি বলছিল, ইনায়া তুমি ট্রাই করো, তুমি তো এই বংশেরই। যখন কেউই ট্রাই করছিল না, তখন তার দাদি এসে পাহাড় থেকে লাফিয়ে পড়ার চেষ্টা করে। তখন পিছন থেকে তার হাজবেন্ড তাকে রিকোয়েস্ট করে পাহাড় থেকে ঝাঁপ না দিতে। তার ছেলে এসব কোনো কিছুতেই কান দেয় না। হঠাৎ করে নিচে একটা বাচ্চার একটি ডল হারিয়ে গেলে বাচ্চা চিৎকার করে সাগরের পাড়ে। তখন দেখা যায় যে তাদের ভাই সেখানে নাই, অর্থাৎ বক গিজুই সেখান থেকে চলে গেছে। উপর থেকে একটা শব্দ শুনতে পায় যে ডুবে গেল, ডুবে গেল, বাঁচাও বাঁচাও। সেই মুহূর্তে আমরা দেখি বক গুইজি সেই আসলে ডুবে যাচ্ছে সাগরের পানিতে, আর একটি মেয়ে যাচ্ছে তাকে বাঁচানোর জন্য। বক গিজুই যখন ডুবে যাচ্ছিল, তখন সে বসে বসে ডুবে যাওয়ার আগ মুহূর্তে আফসা আফসা দেখতে পাচ্ছিল তার ওয়াইফকে। আর সেই অবস্থাতেই সে সেখানে চোখ বন্ধ করে, কিন্তু মেয়েটি ততক্ষণে তার কাছে পৌঁছে তাকে একেবারে সাগরের পাড়ে টেনে তুলে নিয়ে আসে। এরপর মেয়েটি তাকে সিপিআর দিতে থাকে, এবং সিপিআর দিলেও যখন জ্ঞান ফেরে না, তখন মাউথ টু মাউথ দিলে তার জ্ঞান ফেরত আসে। এবং জ্ঞান ফেরত এসে সে আসলে মেয়েটিকে তার ওয়াইফ ভাবতে থাকে, এবং তার ওয়াইফ ভেবেই সে মেয়েটিকে তখন জড়িয়ে ধরে, তার ওয়াইফের নাম ধরে বলে সিওনহি। আর সে যখন তাকে জড়িয়ে ধরে, তখন তার বাবা মা নিচে নেমে এসে দেখে যে তার ছেলে একটা অপরিচিত মেয়েকে জড়িয়ে ধরেছে, এবং সেখানেই তারা থেমে যায়। এরপরে মেয়েটি তাকে বলে যে কী হয়েছে। যখন সে মেয়েটির মুখটি দেখে, তখন দেখতে পায় এটি তার ওয়াইফ না, এবং সে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর তার বাবা মা দৌড়ে তার কাছে আসে। হসপিটালে দেখানো হয় বাবা মা ফ্যামিলির সবাই মনে করেছে বক গিউজি সে মরার চেষ্টা করেছে, তাই সবাই তাকে সান্ত্বনা দিতে থাকে। কিন্তু সে বলে ইনায়া কোথায়। তো ইনায়া তখনও সেখানে মোবাইলই দেখছিল। হসপিটালে তার মা মনে করে কিভাবে মেয়েটি তার ছেলেটির প্রাণ বাঁচালো, আর তার মা নিশ্চিত যে এই মেয়েটিকেই খুঁজে পেতে হবে। এদিকে মেয়েটিকে দেখানো হয় সে একটি ম্যাসেজ পার্লারে জব করে, এবং ম্যাসেজ পার্লারের ওনার তাকে বলে যে তুমি যেহেতু নতুন কাজ শিখছো, সেহেতু যিনি এসেছেন তাকে তুমি মেসেজ করে দাও। মেয়েটি খুশি হয়ে তখন মেসেজ করে দিতে চলে যায়। মেসেজ যাকে করে দিচ্ছে সে আর কেউই নয়, বক গুইজির মা। বক গুইজির মা বিভিন্নভাবে বলতে থাকে যে তার খুব ভালো লাগছে তার মেসেজ, এবং কিছুক্ষণ পরে তার মেসেজ শেষ হয়ে গেলে তিনি উঠে যখন বিল পরিশোধ করতে যাবেন, তখন বিল পরিশোধের কাউন্টারে জিজ্ঞেস করেন যে মেয়েটি মেসেজ করেছে তার নাম কি। এটি বলতে মেয়েটি সেখানে হাজির হলেই তিনি মেয়েটিকে দেখতে পান তখন। আর মেয়েটিকে দেখেই তো তিনি খুশিতে উচ্ছ্বসিত হয়ে যান, কারণ এই মেয়েটিই তার ছেলের প্রাণ বাঁচিয়েছে। মেয়েটির নাম জিজ্ঞেস করলে সে বলে তার নাম দুদাহি, অর্থাৎ এই মেয়েটিকে তিনি তার ছেলের বউ হিসেবে মনে মনে সিলেক্ট করে নিয়েছেন। মেয়েটিকেই যখন তিনি টাকা দিতে চাচ্ছেন, তখন মেয়েটি টাকা নিতে না চাইলে বস তাকে নিতে বলেন যে সমস্যা নেই, তুমি নাও। তখন মেয়েটিকে টাকা দিয়ে বলে যে তুমি যদি আমার বাসায় যেতে পারো, আমাকে মেসেজ করতে আমার খুব ভালো হতো। মেয়েটি রাজি হয়, এবং তার ম্যানেজারও তাকে বলে কোনো অসুবিধা নেই, সে আপনার বাসায় গিয়েই মেসেজ করে দিবে। মেয়েটি তখন তাকে ধন্যবাদ জানিয়ে অন্য কাস্টমারের কাছে চলে যায়। সিম কাট করে দেখানো হয় দুদাহি বাসার গেটের কাছে কলিং বেল বাজতেই অটোমেটিক্যালি গেট খুলে যায়, এবং এত বড় বাসা সে তো অবাক হয়ে যায়। বাসা দিয়ে লং করিডোরে সে হাঁটতে হাঁটতে তারপরে বাসার গেটে গিয়ে কলিং বেল বাজালে কেউ না খুলে দিলে সে ঘরের মধ্যে ঢুকে পড়ে। এরপরে দেখে হঠাৎ করে লাইট জ্বলে ওঠে, আর সে গুইজির মাকে দেখতে পায়। তাকে দেখেই তো প্রথমত চমকে ওঠে, ড্রেস আর ওয়ালের কালার এমন ম্যাচ। এরপর তার মা তাকে বাসায় স্বাগত জানালে সে আস্তে আস্তে করে বাসার মধ্যে ঢোকে। তারপর তার মা একেবারে তাকে ভেতরের রুমে নিয়ে যায়। এরপর গুইজিকে দেখানো হয় সে ড্রিঙ্কস করছে, তার আশেপাশে শুধুমাত্র ড্রিঙ্কসেরই বোতল। আর এদিকে তার মা গল্প করছে
দোদাহির সঙ্গে। দোদাহি জানায় তার একটু চা বানাতে হবে। তো সে রান্নাঘরে চলে গেলে দেখে সেখানে বোতলের মুখ খোলার চেষ্টা করছে গুইজি। গুইজি যখন বোতলের মুখটি খুলে পারছে না তখন সে বারবার জিজ্ঞেস করে যে সে হেল্প করবে কিনা, কিন্তু গুইজি কোনো জবাবই দিচ্ছে না দোদাহিকে। দোদাহি তখন তার কাছে এসে বোতলটি আস্তে করে তার অজান্তে ফেলে দিয়ে বোতলটি ভেঙে ফেলে। আর সে তখন ভাঙা বোতলের দিকে পা দিতে যাবে তখনই সাথে সাথে দোদাহি নিচে নেমে বোতলের কাঁচগুলোকে তুলে ফেলে আর হাত দিয়ে তার পাটি আলতো করে সরে দেয়। শব্দ পেয়ে গুইজির মা সেখানে দৌড়িয়ে এসে দেখে এই অবস্থা এবং বলে, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার ছেলেকে আবারও সেকেন্ড টাইমের জন্য বাঁচালা। আর তার ছেলেকে বলে যে তুমি কি পরিচিত হয়েছো এই সেই মেয়ে যে তোমাকে সেদিন সাগরের পাড়ে বাঁচিয়েছিল, তা সে আমাকে এখানে মেসেজ করতে এসেছে, সে একটা মেসেজ পার্লারে জব করে, তুমি কি পরিচিত হয়েছো? গুইজি কোনোরকম কোনো কথার জবাব না দিয়ে শুধু মেয়েটির দিকে তাকিয়ে থেকে বলে, ঠিক আছে তাহলে আজকে যেহেতু সে এসেছে সেদিনে সেই রিওয়ার্ড, আজকে তাকে টাকা দিয়ে দিও। বলে গুইজি চলে যায়। তার মা তো অবাক হয় আর সেখানে দোদাহিও অবাক হয়ে যায়। এরপর দোদাহি চা তৈরি করে এবং সেই চায়ে একটু এসেন্স মিক্স করে দেয় এবং সেটা এত গোপনে গোপনে করে যাতে কেউ দেখতে না পায়। মম দোদাহির সাথে গল্প করতে থাকে, জিজ্ঞেস করে যে দোদাহির পরিবারে কে কে আছে। দোদাহি বলে যে তার আসলে বিয়ে হয়েছিল কিন্তু তার বিয়েটা টিকেনি এবং একটা নয় সে দুটি বিয়ে করেছিল একটা পরিবার পাওয়ার জন্য। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তার প্রথম হাজব্যান্ড তাকে সবসময় চিট করত এবং একদিন সে যখন দেখতে পায় যে তার হাজব্যান্ড তাকে চিট করছে তখনই তাদের ডিভোর্স হয়ে যায়। আর সেকেন্ড হাজব্যান্ডের কথা বলতে গিয়ে তো সে কেঁদেই ফেলে। সেকেন্ড হাজব্যান্ড এত ড্রাঙ্ক ছিল যে সে তাকে খুবই মারত। তখন একদিন সে তার মাথায় বোতল ভেঙে ছুঁড়ে মারে এবং এই কথা বলে সে কাঁদতে থাকে আর বলে যে সে একটা ফ্যামিলিতে অনেক চেয়েছে কিন্তু ফ্যামিলি তার হয়নি। এখন সে কোথায় থাকে কি করে সব কিছুই তাকে খুলে জানায়। এতে তার মা খুবই অবাক হয় কিন্তু খুশি হয় যে মেয়েটি আসলে ভালো থাকার চেষ্টা করছে, বেঁচে থাকার চেষ্টা করছে, এটাই তো অনেক। গুইজির মা তখন দুদাহির দেওয়া চাটি খাচ্ছে আর তার কথাই চিন্তা করছে। দুদাহি চলে গিয়েছিল। তার হাজবেন্ড যখন বাজার করে ফেরত আসে বলে গেস্ট এসেছে তাই আমি অনেক বাজার করে নিয়ে আসছি। তার ওয়াইফ জানায় সে তো চলে গেছে, তার অন্য ক্লায়েন্ট আছে। আর চা খেতে থাকে, বলে মেয়েটিকে দেখে আমি অবাক, মেয়েটি এত ভালো, তার দুটো স্বামী চলে গেছে কিন্তু তারপরও সে বেঁচে থাকার লড়াই করছে। আর এইদিকে তার কথার সাথে সাথে দুদাহিকে দেখানো হয় সে তার বাসায় পৌঁছে মায়ের কাছে খাবার চাইলে মা বলে খাবার নেই, নুডলস খেয়ে নাও। তার মা তখন পার্লারের কাজে ব্যস্ত ছিল, তো সে তখন মায়ের সাথে কথা বলে চলে যায় নিজের নুডলস নিজে বানাতে। আর দুদাহির মা বলতে থাকে মেয়েটা যুদ্ধ করছে একটা পরিবার পাওয়ার জন্য, আমার মনে হয় এই মেয়েই আমাদের ফ্যামিলিকে বাঁচাতে পারবে। দুদাহিকে দেখানো হয় গ্যাস স্টোভ অন করে নুডলস রান্না করতে চাচ্ছে কিন্তু সেখানে সে আগুনকে ভয় পাওয়ার কারণে দূরে থেকে গ্যাস স্টোভ জ্বালাতে চায় কিন্তু পারে না। বসে বসে তখন কি করবে মনের দুঃখে সেই কাঁচা নুডলসটি খেয়ে নেয়। গুইজির মা বলে তার বাবাকে যে আমি চিন্তা করছি এই মেয়েটিকে গুইজির জন্য আর তাকে স্যাটারডেতে পার্টিতে আসতে বলেছি, স্যাটারডেতে বিশেষ আয়োজন করো। এই বলে সেখানে এসে ঘুমিয়ে যায় আর ঘুমের মধ্যে অদ্ভুত সেই স্বপ্ন দেখে তার মা, অর্থাৎ দুদাহিকে স্বপ্ন দেখে। এরপরে চিৎকার করে উঠলেই তার হাজবেন্ড যখন আসে তাকে জানায় হানি তুমি আজকে বাচ্চাদের মতো ঘুমিয়েছো বহুদিন পরে, তুমি টেরই পাওনি তুমি ঘুমিয়েছো। সে হাজবেন্ডকে বলে আমি স্বপ্ন দেখেছি, জানো আমি দুদাহিকে স্বপ্ন দেখেছি। হাজবেন্ড তো অনেক খুশি হয় কারণ এতদিন পরে তার ওয়াইফ স্বপ্ন দেখেছে। এদিকে দেখানো হয় গুইজি তার মেয়ের দরজায় গিয়ে নক করে মেয়েকে বলছে স্যাটারডেতে তুমি আমার কাছ থেকে কি চাও, স্যাটারডে তো বিশেষ একটি ডে, বলো আমাকে। বলে কান পাতে কিন্তু হঠাৎ দেখে তার মেয়ে দূরে দাঁড়িয়ে আছে, অর্থাৎ মেয়ে রুমের মধ্যে নাই। মেয়ে তখন আস্তে করে রুমের মধ্যে ঢুকে চলে যায়, বাবাকে কিছুই বলে না, আর সেও অপ্রস্তুত হয়ে সেখান থেকে চলে আসে। সিন কাট করে দেখানো হয় জিমে, অর্থাৎ বকদের জিমে, এবং সেখানে একটি নতুন মেয়ে এসেছে পরীক্ষা দেওয়ার জন্য। আর জিমের সবাই সেই মেয়েটিকে অবাকভাবে দেখে কারণ সে খুবই ফিট ছিল। মেয়েটি তার রিজিউম নিয়ে এসে যখন গুইজিকে ডাগানোর চেষ্টা করে, গুইজি মনে করে যে এ মনে হয় কোনো কাস্টমার, মনে করে সে নতুন একটি চেয়ারে গিয়ে শুয়ে পড়ে। তখন সে বলে যে সে এখানে পরীক্ষা দিতে এসেছে পার্সোনাল ইনস্ট্রাক্টরের। তখন তার সিবি দেখে বলে ঠিক আছে কাল থেকে আসবেন। এতে তো সে খুবই অবাক হয়ে যায় যে সিবি সে খুলেও দেখে না, বলে ও যোগ্যতা নয়, তাহলে সব কিছুই মনে হয় ফেস দেখে এখানে বিবেচিত হয়। সে সময় দুনহি সেখানে এসে বলে না, ইনস্ট্রাক্টরের ফেস দেখে নয় সিবি দেখতে হয়। বলে সে সিবি চাইলে তখন মেয়েটি সিবি দিতে না চাইলে দুহি জানায় যে সে এই জিমের মালিক। তখন সে সিবি দিলে সিবি সে পড়ে অবাক হয় মেয়েটির অনেক যোগ্যতা। বলে ঠিক আছে কাল থেকে আসো। আর মেয়েটিকে সে বলে তোমার এত সাবস্ক্রাইবারের চ্যানেল আছে, সাবস্ক্রাইবার নাকি টাকা দিয়ে কেনা যায়। মেয়েটি তখন দুহিকে অপমান করার জন্য বলে আমি তো তোমাকে দেখেছি একটি চ্যানেলে, সেখানে তুমি কুরকুর করে শুধু চিপস খাও, ঠিক না? বলে মেয়েটি হেসে চলে যায়। আর সে তখন মেয়েটিকে মনে মনে গালি দেয়। গুইজিকে দেখানো হয় সে বোনের কাছে এসে একটি খামে করে টাকা দিয়ে বলে স্যাটারডের জন্য একটি গিফট এনো প্লিজ, আমি যেতে পারবো না, তুমি এনো, ইনায়াকে দিতে হবে।
সে তো খুবই খুশি হয় যে তার ভাই তাকে টাকা দিয়েছে। তার ভাই তাকে বলে, তুমি না ডায়েট করছো, আবার চিপস কেন? সে বলে, এই চিপসের প্যাকেটটাই শেষ, এরপর থেকে সে কমপ্লিট ডায়েটে যাবে আর কোনো রকম কোনো চিপস বা ফ্যাট কিছু খাবে না। তারপরে দেখানো হয় যে সে একটি ক্লায়েন্ট ডিল করছে। ক্লায়েন্ট ডিল করার সময় ক্লায়েন্টকে জানাচ্ছে যে কীভাবে তার কোম্পানি এভাবে ফ্যাট রিডিউস করতে হেল্প করবে বলে সে কম্পিউটারে ক্লায়েন্টকে ছবি দেখাতে গেলে হঠাৎ করে তার পেটের চর্বির কারণে তার বাটনটা খুলে একেবারে ক্লায়েন্টের মুখে যায় লাগে, আর ক্লায়েন্ট তখন সেখান থেকে দৌড় মারে। সেও ক্লায়েন্টের পিছে পিছে যায়। তখন সেখানকার ডক্টর বের হয়ে বলে যে, দোহি, তোমার জন্যই মনে হয় আর ক্লায়েন্ট আসবে না, তোমার যে ফিগার, এতেই করেই আমার ব্যাড ইমপ্রেশন তৈরি হচ্ছে এই হসপিটালের, এখন থেকে আমি ক্লায়েন্ট ডিল করব বলে ডক্টর চলে গেলে সে তখন মন খারাপ করে ব্যাক করার সময় দেখে তারই একটা স্লিম থাকা অবস্থায় ছবি, আর মনে মনে ভাবে কবে আবার সে এই স্লিম ফিগারে যেতে পারবে। তাকে দেখানো হয় সে শপিং মলে গিয়েছে খাবার কিনতে, এবং সেখানে গিয়ে তার কোনো কার্ডই যখন কাজ করছে না, পিছনের কাস্টমাররা চিল্লাচিল্লি করলে সে বাধ্য হয়ে সেই খামের টাকা দিয়ে ফেলে খাবার কেনার জন্য। আর তার মা তাকে ফোন করে জানায় স্যাটারডে তাড়াতাড়ি বাসায় আসতে। স্যাটারডেতে দেখানো হয় তারা বাড়িঘর সুন্দর করে সাজিয়েছে, অর্থাৎ আজকে পার্টি, এবং সেইখানে পার্টিতে তারা আমন্ত্রণ জানিয়েছে দুদাহিকে। এরপরে তারা সব খাবার দাবার রেডি করলে সেখানে চলে আসে গুইজি। গুইজির মা বলে, তোমার ড্রেসটি চেঞ্জ করা উচিত, আজকে তোমার মেয়ের জন্মদিন, তোমার মেয়ের এমনি খারাপ ইমপ্রেশন হয়েছে, সেদিন তুমি সাগরে ডুবে মরতে গিয়েছিলে এটা দেখে। সেখানে চলে আসে তার বোনও দুনহি। দুনহি এসে বলে যে, তুমি কাকে দাওয়াত দিয়েছো, তার কি ব্যাকগ্রাউন্ড খোঁজ নিয়েছো, তাকে তুমি কি উদ্দেশ্যে আনতেছো, আমাকে জানতে হবে। তার মা বলে, চুপ করো, বেশি কথা বলো না। তার ভাইয়ের সামনে তো সে বলে যে, তুমি কেন তাকে আনছো আমার ভাইয়ের গলায় পড়াতে। এরপরে সেই মেয়েটি সেখানে চলে আসে, অর্থাৎ দুদাহি। দুদাহি এসে সবাইকে গ্রিটিংস করলেই প্রথমত দুদাহিকে তার বোন এসে বলে যে, স্বাগতম, তুমি আমার ছোট ভাইকে বাঁচিয়েছো, তুমি তো একেবারে জ্যাকপটে হাত লাগিয়েছো, এখন তোমার লাভই লাভ। সে দনহির কোনো কথাই বুঝতে পারে না। দাহি যখন বসে তখন সবাই তার সাথে কথা বলে প্রথমেই গুইজি বলে যে, ঠিক আছে তুমি এসেছো, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি কি জানো যে আমার মেয়েকে তোমাকে পরীক্ষা দিতে হবে। তুমি তো জানো 13 বছরের অ্যাডোলেসেন্ট একটা মেয়ের সৎমা হওয়া খুব ভালো না, তাকে তুমি শাসনও করতে পারবে না, বারণও করতে পারবে না, আর সে খুব জেদি। এতে দুদাহি খুবই অবাক হয়ে যায়। দুদাহি তখন তার মায়ের দিকে তাকিয়ে বলে, আপনি কি আমাকে এখানে ফিক্স করার জন্য এনেছেন? তখন তার দাদা কথা কাটানোর জন্য, অর্থাৎ ইনায়ার দাদা তাড়াতাড়ি ইনায়াকে ডাকতে থাকে কেক কাটার জন্য, কিন্তু ইনায়া নামেই না। এটি দেখে আরও গুইজি বলে, দেখেছো তার রাগ জিদ, নিজেকে সেই সকাল থেকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে, সুতরাং তাকে ম্যানেজ করা অত সহজ নয়, ভেবেচিন্তে তারপরেই কিন্তু তুমি এই বাসায় পা রেখো। যখন এই সকল কথা তাকে গুইজি বলতে থাকে, তার বোন তাকে থামিয়ে দিয়ে বলে যে, তুই এসব কি বলছিস। সে তখন তার বোনকে অগ্রাহ্য করেও আরও অনেক কথা বলতে থাকে। তাকে শুনে সে খুবই মন খারাপ করতে থাকে যে সে কোথায় দাওয়াত অ্যাটেন্ড করতে আসলো, আর এরা বিভিন্ন কথা বলতে থাকে। এমন সময় সেখানে তারা মা ছেলে উঠে চলে গেলে তার বোন তাকে বলে যে, আমার জন্য কি একটু পানি আনতে পারবে, আমার খুব পানির পিপাসা পেয়েছে। সে তখন পানি আনতে চলে যায়, আর বসে বসে এখানে দহি তখন সেই লবস্টারের গন্ধ নিতে থাকে। গ্র্যান্ডফাদারকে দেখানো হয় সে ইনায়াকে ডাকছে এবং ইনায়ার ঘরে চলে এসেছে। ইনায়াকে এসে বলছে, ইনায়া আজকে তোমার বার্থডে, তোমার তো কেক কাটতে হবে ঠিক না, মোমবাতি নিভাতে হবে, তোমাকে ডাকছি, তুমি আসছো না কেন? ইনায়া কোনো জবাব দেয় না। তখন তার দাদা নিচে নেমে যে স্যুপ রান্না করার জন্য চুলা জ্বালিয়ে দিলে সেখানে পানি নিতে আসে দুদাহি। দুদাহিকে তখন তিনি বলেন যে পানির ডেস্কটা ওই দিকে আছে, আর নিজে সবগুলো ক্যান্ডেল জ্বালিয়ে দেন। দুদাহি সব কিছু অবাক হয়ে দেখছে। গুইজির মা তাকে বলে, গুইজি তুমি দাঁড়াও, তুমি কেন এ সকল উল্টাপাল্টা কথা মেয়েটিকে বললে? গুইজি তখন তার মায়ের উপর অনেক রাগ করে বলে, কেন তুমি এই মেয়েটিকে আজকে এনেছো? তুমি জানো না আজকে কী ডে? আজকে ইনায়ার জন্মদিন, আর তুমি আজকের দিনে একটা অপরিচিত মেয়েকে এভাবে বাসায় এনে তার মা হিসেবে সেট করতে চাওয়া তো ঠিক না। তখন তার মা গুইজির উপরে অনেক রেগে যায়, বলে যে, আমি তোমাকে যা করতে বলেছি তা একবার জীবনে করে দেখো, তোমার ভালো হবে, খারাপ নয়। অথচ আমি তোমাকে বলেছিলাম যে তুমি মেয়েটিকে বিয়ে করো না, কিন্তু তাকে তুমি অনেক আর্লি এজেই বিয়ে করলে, শুধু তাই না তাকে প্রেগনেন্টও করলে। আর সেই সময় তাদের চিল্লাচিল্লি সেখানে ইনায়া এসে দাঁড়িয়ে শুনতে পেলে তার দাদা ইশারায় থামতে বলে। তখন সবাই থেমে যায়। ইনায়া এসে রোবটের মতো শুধুমাত্র সেই ক্যান্ডেলগুলোকে নিভিয়ে দেয়, তারপর সেখান থেকে চলে যায়। আর এই দৃশ্যটি দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে সবাই দেখে। এরপর দেখানো হয় বাইরে খাবার দাবারগুলো পড়ে আছে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ইনায়া জানালা দিয়ে সেই বৃষ্টি দেখছে আর ভাবছে তার জন্যই তার বাবা মার এই কষ্ট। সে নিজেকে অপরাধী মনে করে এটার জন্য। আর তার বোন গুনহি অনেক কান্নাকাটি করছে খাবার দাবারের জন্য, বাবাকে বলছে তাড়াতাড়ি খাবার দাবার ঢাকো। আর এদিকে গুইজির মা অনেক অসুস্থ হয়ে যায় এবং সেখানে তার বাবার সাথে ধাক্কা লেগে তার মা অসুস্থ হয়ে পড়ে গেলে তাড়াহুড়ো করে সবাই মিলে তাকে তখন হসপিটালে নিয়ে যায়। আর
গুইজির বাবা বলে, তুমি তাড়াতাড়ি রান্নাঘরে যাও, আমি স্যুপ তুলে দিয়েছি, চুলাটি বন্ধ করো। কিন্তু তার তো চুলা জ্বালানো বন্ধ করার সমস্যা। সে তখন আবারও চেষ্টা করতে থাকে দূর থেকে চুলা বন্ধ করার, খুব ভয়ে ভয়ে চুলার কাছে যেতে থাকে। সে বন্ধ করার আগে সেখানে চলে আসে সেই ছোট্ট মেয়েটি ইনায়া, এসে সে চুলাটি বন্ধ করে দেয়। সে তখন তাকে ধন্যবাদ জানায়, বলে, ইনায়া, আমি স্যুপ রান্না করেছি, তুমি যদি খাও। ইনায়া তখন জবাব দাও, আমি দেখেছি তুমি চায়ের সঙ্গে কি মিশিয়েছিলে দাদুর, সুতরাং যদি এখানেও মিশাও, বলে সে তখন চলে যায়। গুইজিকে দেখানো হয় গুইজি চলে গেছে আসলে তার শিওন হিউনের বাবা মার কাছে। তার বাবা মা তাকে ওই অবস্থায় দেখে, বিশেষ করে শিওন হিউনের বাবা খুব রেগে যায়, বলে, তুমি এই অবস্থায় আবার আমার এখানে এসে আসার দুঃসাহস করেছো কেন, বলে সেখান থেকে চলে যায়। আর তার মা বলে, শোনো, এটাকে কিছু মনে করো না, এভাবে শিওন হিউন তোমাকে বেঁচে থাকতে দেখতে পারতো না। বেঁচে থাকা অপরাধ নয়, তুমি সুস্থভাবে ভালোভাবে বেঁচে থাকো। আমি শুনেছি তোমাদের একটা বিশেষ পাওয়ার আছে, যার কারণে তোমার একটাও কোনো ক্র্যাচ লাগেনি সেই অ্যাক্সিডেন্টে। সত্যিই কিনা আমি জানি না, মনে হয় থাকতে পারে, কারণ আমার মেয়ে মারা গেল, কিন্তু তোমার আর তোমার মেয়ের কোনো কিছুই হয়নি, বলে সে এখান থেকে চলে যায়। সিন কাট করে ইনায়াকে আবারও দেখানো হয় ইনায়া পানি নিতে এসেছে। তখন আবারও দুদাহি তাকে বলে যে সেদিন আসলে চায়ে সে একটা এসেন্স দিয়েছিল সুইটেনিং, সেটি শুধুমাত্র ঘুমাতে হেল্প করবে, বিষ নয়। এরপরে সে বলে, আমি খুব সুন্দর স্যুপ রান্না করেছি, বলে একা একাই সেখানে বাটি নিয়ে স্যুপ খেতে থাকে। আর ইনায়ার সামনেও বাটি ভর্তি করে সে খাবার দিয়েছিল। ইনায়া তাকে খাবার খেতে দেখে এবং তার সুস্বাদের কথা শুনে সেও তখন স্যুপ খায়। স্যুপ খেয়ে ইনায়ার খুবই ভালো লাগে, বলে, যদি তুমি এ বাসায় আসো আমার বাবাকে বিয়ে করার জন্য, তাহলে পালিয়ে যাও। এ বাসার মানুষরা কিন্তু কেউই ঠিক নাই, সবাই অ্যাবনর্মাল। দুদাহি খুব অবাক হয়। দুদাহি বলে, তুমি আমাকে অপছন্দ করেছো ঠিক না, সেই জন্য এটা বলছো। সে বলে, না, তোমার স্যুপটি খুব ভালো হয়েছে, তাই তোমাকে ভালো পরামর্শ দিচ্ছি। এ বাসার সবারই সুপারন্যাচারাল পাওয়ার আছে। সে তখন বলে, বলো কি? বলে, হ্যাঁ, দাদি আগে থেকেই সব কিছু দেখতে পায়, আর বাবা পূর্বের জিনিস দেখতে পেত স্বপ্নে, ভালো মেমোরিজ। আর আমি জানি না আমার কি পাওয়ার, কারণ আমার পাওয়ার আর নেই। বাবারটা নষ্ট হয়ে গেছে, বাবা তার পূর্বের ভালো স্মৃতি আর দেখতে পায় না। দাদিরও নষ্ট হয়েছে, তারও জীবনধারার পরিবর্তন হয়েছে। তাই দোদাহি খুবই অবাক হয়। এরপরে সিন কাট করে দেখানো হয় দোদাহি থালা বাসন পরিষ্কার পরিচ্ছন্ন করছে, আর সেখানে এসে হাজির হয় গুইজি। গুইজি একটা হাতে গিফট এনে বলে, তুমি এখনো যাওনি। তখন সে বলে যে আসলে জন্মদিনের মেয়েটা কিছুই খেলো না, তাই তার সঙ্গে আমি খাওয়ার জন্যই থেকেছি। তুমি এই গিফটটি কেন এনেছো? 13 বছরের একটা বাচ্চার জন্য? তো তুমি 2 বছরের 3 বছরের বাচ্চার গিফট এনেছো। তুমি নাকি আর পাস্টে দেখতে পাও না, কিন্তু আমি তো দেখছি তোমার লাইফ প্রেজেন্টে আগায়নি, তুমি সেই পাস্টেই আছো। গুইজি শুধু বলে যে তোমাকে কেউ যদি ডিপেন্ড করে এবং বিয়ে করে, তখন তুমি তাকে প্রোটেক্ট করবে, কিন্তু আমার লাইফে দেখো আমি কাউকে প্রোটেক্ট করতে পারিনি। কিন্তু সেখানে প্রতিবাদ করে দুদাহি, বলে, তুমি প্রোটেক্ট করেছো, আমি দেখেছি। সেদিন সাগর পাড়ে তুমি ওই ডলটি প্রোটেক্ট করতে গিয়েছিলে এবং ওই বাচ্চাটির ডল কিন্তু তুমি প্রোটেক্ট করেছো। সেখানে আবারও প্রতিবাদ করে গুইজি, বলে, না, আমি নই, তুমিই বরঞ্চ আমাকে প্রোটেক্ট করেছো। সেদিন তুমি না থাকলে হয়তোবা সাগরে আমিই মারা যেতাম। দুদাহি বলে যে না, আসলে তুমিও প্রোটেক্ট করেছো, আমিও প্রোটেক্ট করেছি, কিন্তু আমাদেরকে যারা সমাজে প্রোটেক্ট করে বা আমাদের খেয়াল রাখে, তাদের জন্য আমার বেঁচে থাকা উচিত, তোমারও বেঁচে থাকা উচিত। আমার মনে হয় তুমি স্বাভাবিক লাইফে ফেরত যাবে। এরপরে সে এসে তার হাতে একটি টাওয়েল ধরিয়ে দেয়। তারপর দেখানো হয় দুদাহি বাসায় ফিরে ঘুমানোর চেষ্টা করলে তার মা তাকে ডাক দেয়। এরপরে সে মায়ের সঙ্গে জুস খেতে খেতে সেখানে তার বোনও এসে হাজির হয়। এরপর তারা সবাই মিলে গল্প করতে থাকে সেই বক ফ্যামিলির, এবং সেখানে দুদাহি জানায় বক ফ্যামিলির সুপারন্যাচারাল পাওয়ার আছে। বক ফ্যামিলির এই পাওয়ার নাকি তাদের লাইফস্টাইলের জন্য চলে গেছে। তার মায়ের নাকি অনেক স্বপ্ন দেখার অভিজ্ঞতা আছে, সে আগে থেকেই দেখতে পায়, এবং আমার মনে হয় সত্যি, কারণ এভাবে মনে হয় লটারির আগেই নাম্বার জেনে যেত এবং সেই লটারি কিনতো। না হলে তারা এত বড় লোক কীভাবে হবে? কারণ জিম ছাড়া তাদের তো আর উপার্জনের কোনো পথই নেই। এরপরে দেখানো হয় যে তার বোনও বলছে যে তুমি তো অলরেডি এক পা এগিয়ে নিয়েছো তাদের ফ্যামিলিতে ঢোকার ক্ষেত্রে, আমার মনে হয় তোমার আর কোনো প্রবলেম হবে না। দোদাহির বোন তখন তার আগে ডিভোর্সি স্বামীদের কথা মনে করে দেয়, বিশেষ করে সেকেন্ড জনার। তার সঙ্গে মাথা ফাটানোর পরে যা হয়েছিল, এখন আমাদের দেখানো হয় কোর্টে কেস হয়ে গিয়েছিল, এবং সেই কোর্টরুমে বসে থেকে তার স্বামীর এগেনস্টে যখন সব অ্যালিগেশন প্রুফ হয়, তখন তার স্বামীর সঙ্গে তার ডিভোর্স হয় এবং স্বামীর শাস্তি হয়। সেই ঘটনাটা তারা এখন মনে করে বলে যে আর এরকম অভিজ্ঞতায় যাওয়া যাবে না। তার বোনও তাকে সাবধান করে দেয় যে আগে সেই ফ্যামিলির সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নিয়ে তারপরে আগাতে হবে। আর তার আঙ্কেলকে জিজ্ঞেস করে সুপারন্যাচারাল পাওয়ার যদি থেকেই থাকে তাহলে আমাদের এটা খোঁজ নিতে হবে। আঙ্কেল জানায় কাকে বলবো, ইন্টেলিজেন্স এজেন্সিকে বলবো। এতে সবাই অনেক হাসাহাসি করতে থাকে। আর এইদিকে গুইজির মাকে দেখানো হয়। গুইজির মা বলে যে তার আবারও ড্রিম আসছে, সুতরাং এই মেয়েটিকেই নিয়ে আসতে হবে। আর এদিকে দেখানো হয়
দুদাহির মা দুদাহি এবং তাদের বোনকে বলছে যে তোমরা সেই সুপারন্যাচারাল পাওয়ার থেকে যতদূর পারো দূরেই থাকো, তারা যদি আমাদের কোনো ক্ষতি করতে চায়, কারণ আমরা তো ন্যাচারাল, সুপারন্যাচারাল না। এ বলে তারা সবাই হাহাহি করে হাসতে থাকে সেই বক ফ্যামিলির সুপারন্যাচারাল পাওয়ার নিয়ে। আর ইনায়ার কথা নিয়েও এখানে অনেক হাসাহাসি করে তারা। এবং তার মা বলে যে সেই ছোট্ট বাচ্চাটির কি কোনো পাওয়ার একেবারেই নেই? সে বলছে না, কারণ তার নাকি মোবাইলে আসক্তির কারণে পাওয়ার চলে গেছে, আর তার বাবার ড্রিঙ্কসের কারণে চলে গেছে, আর তার দাদিও এখন আর কোনো রকম স্বপ্ন দেখে না। এদিকে সিন কাট করে দেখানো হয় গুইজি চলে গেছে তার মেয়ের কাছে। মেয়ের দরজা নক করে ঘরের মধ্যে ঢুকে মেয়েকে সেই বার্থডের গিফটটি দিলে মেয়েটি চুপচাপ গিফটটি নিয়ে ড্রয়ারে রাখতে যাবে, দেখে ড্রয়ার ভর্তি শুধু একই রকমের ডল আর ডল। আর মনে পড়ে সেই 3 বছরের ডলটি যেটি নিয়ে সে তার মা বাবার সঙ্গে গাড়ি করে যাচ্ছিল, এবং এই ডলটি যখন তার সাথে ছিল তখন তার মা গাড়ি চালাচ্ছিল। হঠাৎ করে গাড়িটি বের হয়ে একেবারে একটা ওয়ালে গিয়ে ধাক্কা খেয়ে তারপরে চলে যায় একটা ওয়্যার হাউসের ভেতরে পড়ে যায়। আর গুইজি চোখ মেলে দেখে গাড়িটি পুরো অ্যাক্সিডেন্ট এবং সে একটা ভাঙা গাড়ির মধ্যে বসে আছে। আর এই ভাঙা গাড়িটির মধ্যেই এই পর্বটি এখানে শেষ করা হয়। দ্বিতীয় পর্বের শুরুতেই কতগুলো বাচ্চাকে দেখা যায় তারা একটা লটারির জায়গায় লটারি করছে, এবং সেখানে বকগিজু তার বন্ধুদের সঙ্গে লটারিতে ফার্স্ট প্রাইজ পেয়ে যায় একটি ফিশ ক্র্যাব। সে তো আনন্দে আত্মহারা। তারপর সেটি নিয়ে বাসায় আসলে তার মাকে দেখে সে চুপি চুপি বাসায় ঢুকতে থাকে, কিন্তু তার মা টের পেয়ে যায়। টের পেয়ে তার মা যখন তার কাছে দেখে যে সে ওই ক্র্যাবটি হাতে নিয়ে আছে, তখন দৌড়ে তাড়াতাড়ি তার কাছে যায়, গিয়ে মাছের ক্র্যাবটি নিয়ে একেবারে ছুঁড়ে ফেলে দিয়ে সেটিকে ভেঙে ফেলে দেয়। দিয়ে বলে যে তুমি এটা কোথা থেকে পেয়েছো আর কেনই বা এনেছো। বলে ছেলেকে মারতে যাবে, ওই সময় দেখে তার ছেলে তার সামনে থেকে একেবারে ইনভিজিবল হয়ে যায়। এই দৃশ্য দেখে তো মা অবাক হয়ে যায় পুরোই। এরপরে দেখানো হয় যে সে আসলে তার মেমোরেবল অর্থাৎ সবচাইতে হ্যাপি পাস্টে চলে গেছে। সেই হ্যাপি পাস্টটার কিছুই ছিল না, সে যে লটারিটা পেয়েছিল সেটা। এই মেমোরিগুলা বকগিজু আসলে নিজে নিজেই বলতে থাকে যে মাত্র 9 বছর বয়স থেকেই তার সেই অলৌকিক ক্ষমতাটা চলে আসে। বাসায় ফিরে সে মাকে জানায় যে সে পেরেছে তার হ্যাপি পাস্টে যেতে। এতে তো তার মা খুবই খুশি হয়ে গডের কাছে অনেক ধন্যবাদ জানায়, কারণ তার ফ্যামিলির সবারই কোনো না কোনো সুপার ন্যাচারাল পাওয়ার আছে। সুতরাং 9 বছরেই ছেলে পাওয়ার পেয়ে গেছে। এরপরে বকগুইজু আবার সেই লটারির চেষ্টা করলে লটারিতে না হলে সে তখন একটা গাড়ির কাছে গিয়ে বসে আবারও সেই হ্যাপি মোমেন্টটায় ফেরত যেতে চায়, এবং সত্যি সত্যি সে আবারও সেই হ্যাপি মোমেন্টে ফেরত যায়। সে নিজেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে কিভাবে সে ওটা পেয়েছে, কিন্তু সে যখন হাত দিয়ে ওটা ছুঁতে চায় ছুঁতে পারে না, অর্থাৎ কোনো কিছুই সে ছুঁতে পারবে না, পাশে শুধু দেখতে পারবে। সেই লোকটিকে অনেক ডাকে, কেউ শোনে না, বন্ধুদেরকে ডাকে, কেউ তাকে শুনতে পায় না, কেউই তাকে দেখতে পাচ্ছে না। এরপর দেখতে পাই একটি মেয়ে একটি ডগের পিছে দৌড়াতে থাকে, এবং কিছুক্ষণ পরে একটা অ্যাক্সিডেন্টের শব্দ। সেও দৌড়িয়ে কাছে গিয়ে দেখে ডগটি মরে গেছে অ্যাক্সিডেন্ট করে, আর মেয়েটি কাঁদছে যে তার হ্যাপি মারা গেছে। সে এই কান্না দেখে সেও কাঁদতে থাকে। এরপরে সে ভাবে সে পাশে গিয়ে বাঁচাবে সেই ডগকে, এবং সে তখন পাশে গিয়ে ডগকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কুকুরটি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। সে বারবার কুকুরের দড়ি ধরতে চায়, কিন্তু দড়ি ধরতে পারে না, পড়ে যায়। তার মানে সে পাস্টকে কখনো চেঞ্জ করতে পারবে না। বকগিজু তখন বলে যে তার প্রত্যেকটা হ্যাপি পাস্টের সঙ্গে কোনো না কোনো কষ্ট জড়িত, অর্থাৎ সে তার খুশি মোমেন্ট কিন্তু অন্য কারো কষ্টের মোমেন্ট। এরপরে সে একটা বাইকের সামনে দাঁড়ায়, দেখে তার কোনো ক্ষতি হয় কিনা। বাইকটিও তাকে ধাক্কা দিয়ে চলে যায়, কিন্তু সিন এখানেই কাট করা হয়। আর এরপর সে আবার ভাবে যে সেই হ্যাপিকে বাঁচাতে পারেনি, সুতরাং এই হ্যাপি পাস্টে সে আর আসতে চায় না, এবং যখন কোনো হ্যাপি পাস্ট থেকে সে ভ্যানিশ হয়ে যাবে সেই হ্যাপি পাস্টে সে আর কখনো ব্যাক করতে পারবে না। সিন কাট করে গুইজোর ওয়াইফকে দেখানো হয়। সিংহিও বলে আজ থেকে তোমার লাইফে আর একটি হ্যাপি মোমেন্ট যোগ হলো, এবং আমার মনে হয় এটি তোমার লাইফের সবচাইতে হ্যাপি মোমেন্ট। তুমি যখন ইচ্ছা তখন এই হ্যাপি মোমেন্টে আসতে পারবে, বলে হাজবেন্ডকে ইনায়াকে কোলে তুলে দেয়, আর সেই ইনায়াকে আদর করতে থাকে। সত্যিই সেটি হ্যাপি মোমেন্ট ছিল, কিন্তু বর্তমানে আনফর্চুনেটলি সেই হ্যাপি মোমেন্টেও সে যেতে পারে না। এই কথাটাই ভাবতে ভাবতেই সে সিগারেট ধরাতে ধরাতে বাড়ির বাইরে বের হয়। বাড়ির বাইরে বের হয়ে ডাস্টবিনের দিকে তাকিয়ে দেখে সব ডল তার মেয়ে ফেলাই দিয়ে গেছে। তার মেয়ে যখন তাকে পাশ কাটে স্কুলে যাচ্ছে, সে মেয়েকে ডেকে বলে ইনায়া, এটা স্মার্টফোন, এটাতে কলও করা যায়। আজ পর্যন্ত তুমি কিন্তু আমাকে কোনোদিন কলও করনি। ইনায়াও তখন তার ফেলে দেওয়া ডলগুলো দেখতে থাকে। তার বাবা ডলগুলো নিয়ে কিছুই বলে না, দেখে সে সেখান থেকে চলে যায়, আর ইনায়ার বাবা তার চলে যাওয়া দেখতে থাকে। সিন কাট করে দেখানো হয় মার্কেটে গিয়েছে গুইজু। মার্কেটে গিয়ে সে মেয়েদের লিপস্টিকের ওখানে উকিঝুঁকি মারলে সেলস গার্ল যখন বলে স্যার আপনার হেল্প লাগবে কিনা, তখন তার হাত থেকে বাঁচার জন্য কোনো জবাব না দিয়ে তড়িঘড়ি যেতে চাইলে একটি লোকের সাথে ধাক্কা খায়,
আর সেই মুহূর্তে আমরা দেখি দোদাহি রাঙ্কের ফলো করছে গুইজুকে এবং সে তার ভাতিজি অর্থাৎ দুদাহিকে জানিয়ে দেয় সে মুভ অন করেছে, তুমি তার পিছু নাও। দেখা যায় দুদাহি সত্যিই তার পিছু পিছু। সে যখন জুতা দেখছে সেখানে এসে বলে, আর বলো না যে এইটা ইনায়ার জন্য কিনছো, তুমি কি আর একটা বেবি নিতে চাও নাকি? তখন সে তার দিকে তাকে বলে, তুমি কি আমাকে ফলো করছো, আমাকে বিয়ে করতে চাও? গুইজুকে বলে সেই ইন্টারেস্ট নেই, আমি শপিং করছি। বলছে তাহলে তুমি শপিং করো, আমার পিছু পিছু কেন এসেছো? এরপরে একজোড়া জুতো দেখে সে বলে, এটি কেমন হবে বলো তো, আমার জন্য, তুমি না বললে শপিং করব। এরপর সে যখন পাশ কাটিয়ে চলে যেতে চায় তাকে ইগনোর করে সে তখন তার হাত ধরতে গেলে সে এমনভাবে হাতটি ঝাটকানা দেয় যে তার হাতের শার্টের হাতাটা একেবারে ছিঁড়ে তার হাতে চলে আসে। এতে করে দুদাহি খুবই অপ্রস্তুত হয়ে যায় এবং সবাই দুদাহির দিকে অবাক হয়ে তাকাতে থাকে। দুদাহি বলে, আমাকে ওইটা দিয়ে দাও, আর নিজের ব্যাগ দিয়ে হাতটি ঢাকতে থাকে। কিছুক্ষণ পরে দেখানো হয় গুইজু একটি জায়গায় বসে ড্রিঙ্কস করছে। দুদাহি সেখানে গিয়ে প্যাকেটটি রেখে বলে, এটি আমি ইনায়ার জন্য নিয়ে এসেছি। তারপরে সে বলে যে তোমার সঙ্গে কি ড্রিঙ্কস করতে পারি? বলে সেখানে বসতেই গুইজু বলে, ঠিক আছে তুমি থাকো, আমি উঠে যাচ্ছি, তোমারই এখন এই টেবিল। বলে সে উঠে গেলে আবারও সে গুইজুর হাতটি ধরে বলে, এবার এই ব্যাগটি নিয়ে যেতে ভুলো না প্লিজ, ব্যাগটি নিয়ে যাও। সে তখন ব্যাগটি হাতে নেয় ঠিকই, কিন্তু পকেট থেকে অর্থাৎ মানি ব্যাগ থেকে টাকা বের করে টেবিলের উপরে সেই টাকাটি রেখে সেখান থেকে চলে যায়। আর দুদাহি তো অবাক হয়ে চেয়ে দেখতে থাকে যে কি ব্যাপার, এই লোকটা টাকা দিয়ে চলে গেল। এরপর দুদাহি সেখানে ড্রিঙ্কস করতে থাকে। আর গুইজু যখন মার্কেট থেকে বের হবে তখন শুনতে পায় চারিদিকে বলছে যে মার্কেটে অ্যালার্ট হয়েছে, আগুন লেগেছে, আপনারা সবাই প্লিজ আস্তে ধীরে বের হয়ে যান। এই হুড়োহুড়িতে দুদাহির সঙ্গে ধাক্কা লেগে দুদাহি পড়ে যায়, কিন্তু দুদাহির তো আগুনে ফোবিয়া থাকার কারণে সে আর উঠে দাঁড়াতে পারে না, বসতে পারে না, সেখানেই ভয় পেতে থাকে। হঠাৎ খেয়াল করে তার হাতকে যেন ধরেছে, তাকিয়ে দেখে গুইজু এসে তার হাতে হাত রেখেছে। কিছুক্ষণ পরে আবার অ্যানাউন্স হয় যে মার্কেটের কোথাওই আসলে আগুন লাগেনি, এটা আসলে অ্যালার্মটা নষ্ট হয়ে যাওয়ার কারণে বেজেছে। এই অ্যানাউন্স বন্ধ হয়ে যাওয়ার পরে দুদহির সামনে তাকিয়ে দেখে সেখানে গুইজি নাই। সে তো অবাক হয়ে যায়। গুইজির বাসায় দেখানো হয় তার মেয়ে যখন রুমের মধ্যে ঢুকতে যাবে দেখে অনেকগুলো গিফট সহ প্যাকেট। সে প্যাকেটটি নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে, তার বাবাও কি দিয়ে দেখতে থাকে। এরপরে সে যখন জুতো ট্রাই করে বাবা দরজার ফাঁক দিয়ে মেয়ের এই ট্রাই করা দেখে আর হাসে। সেও বাবাকে দেখতে পেয়ে সাই ফিল করে। গুইজি ভাবে দুদাহি ঠিকই বলেছে যে তার মেয়ে এই বয়সে এখন বড় হবারই চেষ্টা করবে। তারপর দরজা থেকে চলে যায়। এরপরে দুদাহিকে দেখানো হয় দুদাহি যেখানে কাজ করত অর্থাৎ তার সেই স্পা সেন্টারে চলে আসে। মিস বক আগে থেকেই তার জন্য সেখানে ওয়েট করছিল। সে মিস বককে দেখে গ্রিটিংস করলে মিস বক বলে যে তোমাকে অনেক দিন ধরে দেখি না। সে মিস বককে জানায় তার আসলে অনেক ক্লায়েন্ট হয়ে গেছে। মিস বক বলে সবাই আমার মতো তোমার ট্যালেন্ট ধরতে পেরেছে, আর তাকে রিকোয়েস্ট করে মিস বক যে আমার সাথে তোমাকে এক জায়গায় যেতে হবে। তখন দোদাহি আর মিস বককে তাদের জিম সেন্টারে দেখানো হয়। জিম সেন্টারে গিয়েই উনি জানান যে তার ছেলে আসলে ফায়ার ফাইটার ছিল, কিন্তু এত রিস্কি কাজ করার জন্য তিনি ছেলের জন্য দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন এবং তখন এই জিমটি তৈরি করেন। দোদাহি বুঝতে পারে যে ছেলের সাথে তার বিয়ের জন্য মিস বক এগুলো তাকে বলছে। তখন দোদাহি জানায় যে আসলে এটি তার থার্ড ম্যারেজ হবে, সুতরাং সে তাড়াহুড়ো করতে চায় না। তখন মিস বক বলে যে আমি আসলে চাই তোমাকে একটা গ্র্যান্ড ওয়েডিং দিতে, কিন্তু দোদাহি জানায় গ্র্যান্ড ওয়েডিংয়ের চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে যার সঙ্গে আপনি বিয়ে করছেন তার সঙ্গে আপনার আসলে থাকতে পারবেন কিনা সেটা দেখে নেওয়া। মিস বক তার কথা শুনে খুবই খুশি হয় এবং বলে তুমি আসলে ঠিকই বলেছ। তাদের দুজনের এই কথা আবার শুনছিল দুনহি দূর থেকে। সে তখন তাড়াতাড়ি করে মায়ের কাছে আসে এবং মাকে সেখান থেকে দূরে নিয়ে চলে যায়। তখন দোদাহির হাতের ইশারায় তার বোনকে বলে যে তাদের পিছনে যায় এবং শোনো তারা কি কথা বলছে, কিন্তু এখানে এমন ভাব করে দুজন দুজনকে চিনে না। তখন তার বোন চলে যায় তাদের পিছু পিছু। এদিকে সে মাকে নিয়ে যেয়ে বলে তুমি কেন বলছো যে এই বিল্ডিংটা আমার ভাইয়ের? তুমি তো বলেছো যে যদি আমি বিয়ে করি তাহলে এই বিল্ডিংটা আমার হবে। তার মা তার উপরে বিরক্ত হয়ে বলে যে ডক্টর জো কি তোমাকে বিয়ে করতে চেয়েছে? উনি তো এখন পর্যন্ত রাজি হয়নি। সে তখন তার মাকে অ্যাসিওর করে চিন্তা করো না, আমি তাকে রাজি করিয়ে ছাড়বো। ইশারায় দুই বোনে তখন কপালে হাত দিয়ে বুঝায় কি কথা হচ্ছে ভিতরে। দোদাহি একা একা টেনশন করলে দাঁড়িয়ে থাকলে সেখানে গিজু চলে আসে এবং সে তখন গ্রিটিংস করে তাকে। গিজু তাকে দেখে সেখান থেকে চলে যেতে চাইলে সে পিছন থেকে বলে আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার হাত ধরেছিলেন সে সময়, সেখানে না ধরলে আমি অনেক ভয় পেতাম। বলে সে গিজুর কাছে এসে থ্যাংক ইউ বললে গিজু জানায় কিসের হাত ধরেছি আমি তোমার, কি তুমি স্বপ্ন দেখছো? আর সে তখন হাসতে থাকে। আর এই কথা তার মা শুনে বলে তোমরা কবে এত কাছাকাছি হলে, কবে একজন আর একজনের হাত ধরলে?
আর তখন তাকে দুদাহি লজ্জা নিয়ে জানায় যে আসলে তেমন কোনো কিছুই হয়নি আমাদের মধ্যে, এটা একটা দুর্ঘটনার মধ্যে উনি আমার হাত ধরেছিলেন। গিজু তখন সেখান থেকে চলে গেলে দুদাহি বলে, আপনার মুখটি কেন শুকনা শুকনা লাগছে, আপনার আবারও কি ঘুম হচ্ছে না, দাঁড়ান আমি আপনাকে চা দিচ্ছি, বলে সে তাকে চা খাওয়ায়। এরপরে দেখানো হয় মিস বক ঘুমিয়ে আছে আর তার হাজবেন্ড তাকে ঘুমাতে দেখে বলে, যখনই সে দুদাহির সঙ্গে মিট করে ঘুমিয়ে যায়। রুম থেকে বের হয়ে ছেলেকে দেখলেই তার ছেলেকে কংগ্রেটস জানায় যে শুনলাম তুমি হাত ধরেছ, মেয়েটিকে আমারও অনেক পছন্দ, কারণ তোমার মা মেয়েটির কারণে এখন ড্রিম দেখতে পাচ্ছে। সে তো বাবার কথাই অবাক হয়ে যায়। এরপরে দুদাহিদেরকে বাসায় দেখানো হয়। দুদাহির বোন বলছে, হাত ধরতে এত সময় লাগালা, তাকে বেডে নিতে যে কতদিন লাগাবে। সে বলে, হাত যে ধরেছে এটাই তো অনেক। তো তারপরও তো তাকে মনে হচ্ছিল সে যেন কোন সাগর পাড় থেকে উঠে এসেছে, মিলিয়ে গেল আবার সময়ের মধ্যে। তার মা বলে যে তুমি নিজের দিকে খেয়াল দাও, এবং তার বোনকে বলে যে তোমার এখন দায়িত্ব দুনহির বিয়েটা ভাঙা, ডক্টর জোকে তোমার দিকে আকৃষ্ট করা। মিস বক ছেলের রুমে ঢুকে তো পুরাই অবাক। জানালার পর্দা সরিয়ে এখানে সেখানে ড্রিঙ্কসের বোতল পড়ে থাকতে দেখে তো তিনি চিল্লাইতে থাকেন আর ছেলেকে বলেন, উঠো এখন, নিজের জীবনে ফেরত আসো। আর কত তুমি পাস্ট লাইফে থাকবে, এখন তোমার সময় হয়ে গেছে মেয়েটিকে নিয়ে ভাবার। সিন কাট করে দেখানো হয় যে তারা স্পা রুমে 4 জন বসে পরিকল্পনা করছে, অর্থাৎ এরা পরিকল্পনা করেই ওই ফ্যামিলির পিছনে লেগেছে। তাদের মা জানায়, বক ফ্যামিলির সঙ্গে তোমাদের ঘনিষ্ঠ হতে অনেক বেশি সময় লাগছে, কিন্তু সেখানে দোদাহি জানায় আমাদের আস্তে আস্তেই কাজ করতে হবে, না হলে তারা টের পাবে। এর মধ্যে দোদাহির ফোনে কল চলে আসলে দোদাহি কল রিসিভ করতে চলে যায় এবং তাকে মিস বক দাওয়াত করে একটি জায়গায় আসার। এরপর ইনায়ার স্কুলে দেখানো হয় শিক্ষক তাদেরকে বলছেন সবাইকে কোনো না কোনো ক্লাবে থাকতে হবে। ইনায়া হাত তুলে জানাতে চায় সে কোনো ক্লাবে নেই, কিন্তু কথাই বলতে পারে না। এরপর যে যার মতো বিভিন্ন ক্লাবে দৌড় মারলে ইনায়া একা হয়ে যায়। সে সবগুলো দরজা খুলে খুলে উকি দিলে কেউই তাকে নিতে চায় না। সে তখন ডান্স দেখতে চাইলে সেখানে টিচার এসে আবিষ্কার করে তাকে বলে, তুমি এখানে কেন? সে টিচারকেও জবাব না দিয়ে চলে যায়। এরপর দেখানো হয় বক গুইজি ঘুমিয়ে আসে, তার ফোনে কল আসলে কল রিসিভ করলে স্কুল থেকে টিচার বলে যে ইনায়ার প্রতি আপনার খেয়াল রাখা উচিত, সে একা একা থাকে, কারোর সঙ্গে কথা বলে না। এখানে সে বুলিং হয় না, কিন্তু কেন জানি না সে সবার কাছ থেকে আলাদা। এরপরে বলে, আপনাকে একটা ফর্ম দিয়েছিলাম প্যারেন্টস ক্লাবে যোগ দেওয়ার জন্য, আপনি ফর্মটা পূরণ করে দিন। সে তখন ফর্মটি খুঁজে বের করে, কিন্তু ফর্মে আসলে সিগনেচার করতে পারে না। সিন কাট করে দেখানো হয় যে সে ড্রিঙ্কস করার জন্য ড্রিঙ্কস খুঁজে বেড়াচ্ছে ফ্রিজে, কিন্তু তার বাবা এসে বলে, আমি সব ফেলে দিয়েছি, তুমি একা একা আর কত ঘরের মধ্যে ড্রিঙ্কস করবে, চলো না দুজন মিলে ড্রিঙ্কস করি। রেস্টুরেন্টে আসলে দারোয়ান জানায় আপনাদের পার্টি এখানে। ছেলে তখন বলে আরও কেউ আসে। তখন সে তার মা এবং দোদাহিকে দেখে বুঝতে পারে এটা তার জন্য তার মা বাবা ব্লাইন্ড ডেট ফিক্সড করেছে। এরপরে তার মা তার বাবাকে বলে, তুমি যে ওকে আনতে পেরেছো এটাই অনেক। তারপরে তার বাবা তাকে বলে, চলো ভেতরে চলো। তাকে জোর করেই ভেতরে বসানো হয়। দোদাহি বলে, মিস বক আপনি যে এরকম প্ল্যান করেছেন আমি কিন্তু বুঝতেই পারিনি। তারপরে ঘরের মধ্যে প্রবেশ করে বক গুইজি, এবং বক গুইজি একটু ইগনোরই করতে থাকে। তখন তার মা তাদের দুজনকে বসিয়ে রেখে মা বাবা সেখান থেকে চলে যায়। বক গুইজু নিষেধ করে তাকে বিয়ে করতে, বলে যে তুমি তোমার নিজের লাইফ থেকে আমাদেরকে দূরে রাখো, তাহলেই তুমি ভালো থাকবে। কিন্তু এখানে সে জানায়, অর্থাৎ দুদাহি জানায় যে সেও অনেক ছোটবেলায় মাকে হারিয়েছে আর তার বাবাও ছিল ড্রাঙ্কড। সে তার বাবা মার কারোই ভালোবাসা পায়নি, সুতরাং সে আর ইনায়া একই রকম। আর বলে যে আমারও এরকম পাস্টে যাওয়ার বিশেষ ক্ষমতা ছিল, কিন্তু এখন আমি যেতে পারি না। বক গুইজো তার কথা শুনে আর ড্রিঙ্কস করতে থাকে তাকে ইগনোর করে, কিন্তু সেও তখন ড্রিঙ্কস করতে থাকে সেখানে। গুইজু বলে, আমার একটা মেয়ে আছে জানো তো ইনায়া, আর আমি চাই না যে সেই মেয়ের স্টেপ মাম হিসেবে তুমি তোমার নিজের ফিউচারকে নষ্ট করে ফেলো। এদিকে সিন কাট করে দেখানো হয় দুনুহি সে চলে গেছে ডক্টর জোয়ের সঙ্গে দেখা করতে। সেখানে গেলেই রিসেপশনিস্ট জানায় যে স্যারের লাস্ট পেশেন্ট আছে, আপনি এখন যেতে পারবেন না, ওয়েট করুন। আর খেয়াল করে তার ছবিটি এক কর্নারে রাখা হয়েছে। জিজ্ঞেস করলে ওরা জানায় যে ডক্টর জো ছবিটিকে সরিয়ে রাখতে বলেছে। শুনে সে মন খারাপ করলেও রিসেপশনিস্টদেরকে জানায় যে সেই আসলে বলেছিল ছবিটা ফেড হয়ে গেছে, সাইডে সরিয়ে রাখতে। তারপর সে বসে অপেক্ষা করে, আর ডক্টর জুয়ের রুম থেকে বিভিন্ন ধরনের হাসির শব্দ আসে একটি মেয়ের পেশেন্টের সঙ্গে আছে। এতে করে সে আরও রেগে যায় এবং সেখানে থাকা সব চকলেট খেয়ে শেষ করে ফেলে। যখন পেশেন্ট বেরি হয় না তখন রিসেপশনটা সবার নিষেধ সত্ত্বেও সে চলে যায় দরজায়, যে দরজা ধাকিয়ে দেখে যে ডক্টর জো আর বসে আছে দোদাহির বোন। দোদাহির বোন ডক্টর জোয়ের জন্য ডিনার আনতে চাইলে ডক্টর জো না করে। দোদাহির বোন এখানেও অনেক অপমান করে দোনোহিকে। সে তো দোনোহির নামই দিয়েছে ডোন্ট ইট, এই নামেই ডক্টরের সামনে তাকে ডাকতে থাকে। আর যখন রুম থেকে চলে যেতে চায় তখন দরজায় তাকে গিয়ে বলে, তুমি তো মনে হয় ডিনার করেই এসেছো।
তার মুখে চকলেট দেখে অবাক হয়ে যায় আর রুম থেকে চলে যায়। এদিকে দোনোহি ডক্টরের কাছে সরি বললে ডক্টর বলে যে তিনি আমার পেশেন্ট আর তার চ্যানেলে 3 লাখ সাবস্ক্রাইবার, তাই ভাবছিলাম যদি আমার ক্লিনিকটা প্রমোট করা যায় তার চ্যানেলের মধ্যে দিয়ে। আমি তার পায়ের চিকিৎসা করছিলাম এবং তার টিকলিং হচ্ছিল, এই জন্য উনি হাসছিলেন। আর এতে তুমি কি ভেবেছ? তখন আবারও সরি বলে দোনোহি, বলে তাকে একটি খাম এগিয়ে দেয়। সে খাম খুলে দেখে দোনোহি বলছে যে তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আর তোমার এই ক্লিনিকে রেন্ট দেওয়ার কোনো ঝামেলা নাই। তখন ডক্টর বলে আমার বিয়ে করার ইচ্ছা নেই, আমি আমার লাইফের সব টাকা ঋণ নিয়েছি সেগুলো শোধ দিয়ে বিয়ে করব বলে সেখান থেকে চলে গেলে দোনোহি মন খারাপ করে। দোনোহি ব্যাক করে ফিটনেস সেন্টারে, জিম সেন্টারে এসে সে রানারে উঠে অনেক দ্রুত দৌড়াতে থাকে এবং কারো কোনো কথাই শুনতে চায় না। আর সেটি দোদাহির বোন দেখে আর আবারও ফাজলামো করে। এদিকে দেখানো হয় ইনায়া স্কুল থেকে বের হচ্ছে আর মোবাইল দেখছে। অন্যান্য ক্লাসমেটরা যখন যে যার বাসার দিকে যায় তখন সেও তার বাসার দিকে পথ ধরে চলতে থাকে আর মোবাইল দেখতে থাকে। হঠাৎ করে খেয়াল করে কে যেন তার পিছু করছে, এতে করে সে ভয় পেয়ে যায়। সে দৌড়াতে থাকে, লোকটিও তার পিছু পিছু দৌড়াতে থাকে। এতে ভয় পেয়ে সে একটি গার্ডেনের ওয়াশরুমের মধ্যে ঢুকে সেখানে চুপ করে থাকে। আর তখন কি করবে ভেবে না পেয়ে কল দিতে থাকে প্রথমে তার ফুপুকে, কিন্তু তার ফুপু তো সেখানে ফিটনেস সেন্টারে দৌড়াচ্ছে। এরপরে গ্র্যান্ডফাদার কিচেনে কাজ করছিল, গ্র্যান্ডমাদারও ঘুমাচ্ছিল, সুতরাং কেউই তার ফোন রিসিভ করে না। এরপরে তার মনে পড়ে বাবা বলেছিল যে ইনায়া ফোন দিও আমাকে, তখন সে তার বাবাকে কল করে। বাবাকে কল করার পরে ফোন ধরে আসলে দোদাহি। সে দুদাহের কথা শুনে বলে বাবা কোথায়, বাবাকে আসতে বলো আমাকে নিতে, আমি অমুক পার্কের টয়লেটের মধ্যে আছি। সে তখন বলে যে তোমার বাবা তো ওঠার মুহূর্তে নাই, আমি কাছাকাছি আছি, আমি আসছি। ইনায়া ধন্যবাদ বলে ফোন রেখে দিলে উপায়ন্তর না দেখে সে ডাকতে থাকে গুইজিকেই, বলে উঠুন, আপনার মেয়ে অমুক পার্কের টয়লেটে, মনে হচ্ছিল ওকে কেউ চেস করেছে, সে একটু আগেই ফোন দিছিল। সে আর কোনো কথা না শুনে দৌড় মারলে সেখানে হোটেলের বিল নেওয়ার জন্য ওয়েটার চলে আসলে বাধ্য হয়ে সে তার নিজের কার্ড দিয়ে দুদাহি বিল পে করে। আর এদিকে তার মা খেয়াল করে কত টাকা বিলে কেটেছে, আর দুদাহি বিল দিয়ে দৌড়াতে থাকে তার সাথে সাথেই। দুজন মিলে পড়তে মরতে দৌড়াতে সেই পার্কের কাছে চলে আসে। পার্কের কাছে এসে সে যখন বাইকালাকে দেখে বলে এই লোককে আমি আমার বাসার সামনেও দেখেছিলাম, বলে সে বাইকালার কাছে যেতে থাকে। বাইকালা পালিয়ে যেতে চাইলেও দোদাহি চোখ ইশারায় তাকে দাঁড়াতে বললে সে দৌড় দেয় বাইকালার কাছে, যে বলে তুমি কেন আমার মেয়েকে পিছু করছো বলো। এরপরে উঠে দাঁড়ায় এবং ভাবতে থাকে তার মেয়ে বলেছিল বাবা তুমি আমাকে প্রোটেক্ট করবে তো। মেয়ের কথা মনে হতে সে লোকটিকে একটা জোরে ঘুষি মারে। লোকটি তখন দুদাহির দিকে তাকালে দুদাহি তাকিয়ে বলে তুমি তারাও ঘুষি খাও। সেই লোকটি ঘুষি খাওয়ারও নাটক করে, আর দুদাহি তো মাথায় হাত দেয় কি হচ্ছে এগুলো। এই শব্দে তখন মেয়ে টের পায় যে তার বাবা চলে এসেছে। তখন বাবা দৌড়িয়ে আসে তার মেয়ের কাছে, বলে ইনায়া কী হয়েছে তোমার, কেন তুমি আমাকে আসতে বলেছ? ইনায়া কোনো কথার জবাব দেয় না। সে তখন তার স্কার্ফটি মুঠো পেকে ধরলে বুঝতে পারে তখন তার সিচুয়েশান। দুদাহি তাড়াতাড়ি দোকানে গিয়ে একটা স্যানিটারি ন্যাপকিন কিনে নিয়ে মেয়েকে নিয়ে কিছুক্ষণ পরে টয়লেট থেকে বের হয়ে আসে। আর মেয়েকে তখন নিজের সোয়েটারটা পরিয়ে দেয় আর বলে কংগ্রেচুলেশন ইনায়া। ইনায়া তাকে থ্যাংক ইউ বলে। এরপরে ইনায়ার বাবা আর দুদাহি বাড়ির গেটের সামনে। ইনায়া তখন একেবারে দরজার দিকে গিয়ে দাঁড়ায় আর ইনায়ার বাবা জোরে বলে ইনায়া কংগ্রেচুলেশন। ইনায়া তখন লজ্জা পেয়ে বলে না প্লিজ তুমি বলো না, বলে সে একেবারে বাড়ির দিকে দৌড় দেবে। তখনই মনে পড়ে তার সোয়েটারটা দিতে হবে। এসে তখন সে সোয়েটারটা দুদাহির হাতে দিয়ে দুদাহিকে আবারও থ্যাংক ইউ জানিয়ে সেখান থেকে চলে যায় আর দুদাহি হাসতে থাকে। এদিকে বুঝতে পারে গুইজি আসলে তার মা দরকার। গুইজি দুদাহিকে ড্রিঙ্কস অফার করলে দুজন মিলে ড্রিঙ্কস করতে যায়। দুদাহি একটু অবাকই হয়। এরপর দুদাহি তার হাত খেয়াল করে হাত কেটে গেছে, বলে তোমার ডক্টরের কাছে যাওয়া উচিত। সে বলে না এটা মনে হয় হেলমেটে লেগে কেটে গেছে। দুদাহি তখন বলে তুমি কি এখনো মনে করতে পারছো না তুমি আমার হাতটি ধরেছিলে, বলে সে তার হাতটি ধরলে হাত ছাড়িয়ে নিতে চাইলে দুদাহি তার হাতে ব্যান্ডেজ করে দেয় আর বলে সেদিন কিন্তু তুমি সত্যিই আমার হাত ধরেছিলে। তখন বলে কিভাবে, আমার তো মনে পড়ছে না। বলে তুমি তো পাস্টে যেতে পারো, আমার মনে হয় তুমি পাস্টে গিয়েই আমার হাতটি ধরেছো, এই জন্য মনে করতে পারছো না। সে বলে এটা হতেই পারে না, কারণ আমি পাস্টের কোনো কিছু ছুঁতে পারি না, স্পর্শ করতে পারি না। দুদাহি বলে কেননা তুমি আরেকবার একটু চেষ্টা করে ভেবে দেখো না, আমার মনে হয় আমার সঙ্গে থাকলে তুমি হ্যাপি ফিল করো আর সেই জন্যই তুমি হ্যাপি মোমেন্টে যেতে পারবে। সিন কাট করে দুদাহির বোনকে দেখানো হয় জিমে বসে আছে আর একা একই দৌড়াচ্ছে সেখানে দুনহি। হঠাৎ করে সে দুনহির মেশিন স্টপ করে দিলে দুনহি সেখানে পড়ে যায় আর শ্বাস নিতে পারে না। সে তখন দুনহিকে শ্বাস নিতে হেল্প করতে থাকে আর দুনহি স্বাভাবিক হয়ে কাঁদতে থাকে। এরপরে সিন কাট করে আবারও দেখানো হয় দুদাহি আর গুইজি কথা বলছে। গুইজি বলছে যে আমি যখন পাস্টে যাই তখন আমি কাউকে ছুঁতে পারি না,
কেউ আমাকে দেখতে পারে না, আমার কোনো শব্দও শুনতে পারে না, সুতরাং এমনটি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। দুদাহি বলে, কেননা চেষ্টা করো না, এমন কোনো পাস্টের স্মৃতি নাই, সে অনেক স্মৃতি তাকে মনে করে দিতে পারে। বাইকিং, এরপরে ফার্স্ট লাভ, এরপরে বলে যখন ফার্স্ট ইনায়া হলো তখন ইনায়া হওয়ার কথাও মনে করে, কিন্তু দুঃখের সাথে বলে যে হ্যাঁ, ইনায়া হওয়া আমার সবচেয়ে আনন্দের, কিন্তু আমি এখন আর সেখানে যেতে পারি না, আমার পাওয়ার লস্ট হয়ে গেছে। আমি প্রচণ্ড ডিপ্রেশনে থাকা একজন মানুষ, সেই জন্যই আমি তোমাকে নিষেধ করছি যে তুমি আমাকে বিয়ে করো না বা আমাদের সঙ্গে অ্যাটাচ হতে যেও না। দুদাহি তার হাতে হাত রেখে বলে যে তুমি আরেকবার চেষ্টা করো, আমার মনে হয় তুমি চাইলে আরেকবার যেতে পারবে তোমার পাস্টে। এবং সে তার হাতে হাত রাখে, বলে এভাবেই তুমিও আমার হাতে হাত রেখেছিলে, ভেবে দেখার চেষ্টা করো। দুদহির দিকে সে তাকিয়ে থাকে। এরপরে বাসায় ফিরে সে সকল ফর্ম সিগনেচার করে দেয় আর ভাবতে থাকে দুদাহি তাকে বলেছে আরেকবার চেষ্টা করতে। দুদাহির কথাটা মনে পড়তেই সে সিরিয়াস হয়ে যায়, ভাবে কেননা একবার একটু চেষ্টা করে দেখি আসলেই আমি যেতে পারি কিনা। এরপর সে চোখটি বন্ধ করে তারপরে চলে যাওয়ার চেষ্টা করলে তার হাত থেকে টিস্যুটি খুলে পড়ে যায় এবং সত্যি সে নিজেকে দেখতে পায় সে সেই শপিং মলে। সে তো বিশ্বাসই করতে পারে না যে সে পাস্টে যেতে পেরেছে এবং চমকিয়ে ওঠে এবং দেখে শপিং মলে সেই সব ঘটনাগুলাই ঘটছে। কিছুক্ষণ পরে সে খেয়াল করে তার পাশ দিয়ে সেই শপিং ব্যাগ নিয়ে হেরে যাচ্ছে। সে তাকে ছোঁয়ার চেষ্টা করলে ছুঁতে পারে না, নিজের চোখেও বিশ্বাস করতে পারছে না যে সত্যিই সে পাস্টে চলে গেছে। তারপর সেই অ্যানাউন্সমেন্ট আগুন লাগার, সবাই দৌড়াদৌড়ি করছে, তখন সে দৌড়াতে থাকে দুদাহির দিকে। দৌড়াতে দৌড়াতে একজন লোকের সাথে ধাক্কা লেগে পড়ে গিয়ে আবারও উঠে সে দৌড়িয়ে গিয়ে দেখে হ্যাঁ, দুদাহি একা একাই সেখানে শুয়ে আছে এবং সে গিয়ে দুদাহির হাতটা আস্তে আস্তে করে ধরতে চায় এবং দুদাহি খেয়াল করে কেউ একজন তার কাছে এসেছে এবং সে মাথা তুলে তাকিয়ে দেখে নিতে হাত বাড়িয়ে দিয়েছে তার দিকে আর কেউই নয়, গুইজি। আর এখানে এই নাটকটির দ্বিতীয় পর্ব শেষ করে ফেলা হয়। নাটকটির আরও পর্ব আমরা প্রত্যেক শুক্রবারে দেওয়ার চেষ্টা করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।